আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমার থাকবে 50 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমার থাকবে চাপ বলয় ও বায়ু প্রবাহ, এখান থেকে থাকবে 6 নম্বর। মেঘ বৃষ্টি, এখান থেকে থাকবে 6 নম্বর। উত্তর আমেরিকা, এখান থেকে থাকবে 7 নম্বর। আর থাকবে দক্ষিণ আমেরিকা, এখান থেকে থাকবে 6 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে প্রশ্ন কাঠামো দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রতিপ্রশ্নে, মান 1 করে 1 × 5 = 5। প্রথম, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমে বাড়ে একই থাকে, উত্তর হবে কমে। পরের প্রশ্ন, কোরিওলিস বলের মান সর্বাধিক হয় নিরক্ষীয় মেরু না ক্রান্তীয় অঞ্চলে, উত্তর হবে মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে সিরোকিউমুলাস মেঘ, অল্টো স্ট্র্যাটাস মেঘ, সিরোস্ট্র্যাটাস মেঘ, উত্তর হবে সিরোস্ট্র্যাটাস মেঘ। পরের প্রশ্ন, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরোকিউমুলাস মেঘ, কিউমুলোনিম্বাস মেঘ, নিম্বোস্ট্র্যাটাস মেঘ, অল্টো স্ট্র্যাটাস মেঘ, উত্তর হবে সিরোকিউমুলাস মেঘ। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সুস্বাদু জলের হ্রদ সুপিরিয়র, মিচিগান, অন্টারিও, হুরন হ্রদ, উত্তর হবে সুপিরিয়র। পরের প্রশ্ন, বিশ্বের রবার রাজধানী বলা হয় ডেট্রয়েটকে, বাফেলোকে, অ্যাকরনকে, শিকাগোকে, উত্তর হবে অ্যাকরনকে। প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হিমালয়, রকি, আল্পস না আন্দিজ, উত্তর হবে আন্দিজ। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন অববাহিকা, নীলনদ অববাহিকা, ইয়াংসিকিয়াং অববাহিকা, উত্তর হবে আমাজন অববাহিকা। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি প্রতিপ্রশ্নে, মান 1 করে 1 × 3 = 3। প্রথম, প্রতীপ ঘূর্ণবাদের কেন্দ্র বা কেন্দ্রে ড্যাশ থাকে, উত্তর হবে উচ্চচাপ। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে ড্যাশ নামে পরিচিত, উত্তর লিখবে টাইফুন। পরের প্রশ্ন, সমবর্ষণ রেখা মানচিত্রের ড্যাশ দিক বরাবর বিস্তৃত হয়ে পূর্ব থেকে পশ্চিম। পরের প্রশ্ন, পৃথিবীর কসাইখানা হলো ড্যাশ, উত্তর হবে শিকাগো। পরের প্রশ্ন, ড্যাশ শহরকে চিরবসন্তের শহর বলা হয়, উত্তর লিখবে কুইটো। 3 দাগে রয়েছে এক কথায় নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। প্রথম, পৃথিবীতে উচ্চচাপ বলয়ের সংখ্যা কটি, উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলা হয়, উত্তর হবে সাইক্লোন। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, উত্তর হবে হাইগ্রোমিটার। প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে, উত্তর হবে পেইরি তিনুই। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি, উত্তর হবে গ্র্যান্ড ক্যানিয়ন। প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডার কাকে বলা হয়, উত্তর লিখবে পম্পাস অঞ্চল। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 2টি প্রতিপ্রশ্নের, মান 2 করে 2 × 2 = 4। প্রথম, কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি, উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত, এর উষ্ণ হবে উষ্ণ ও আর্দ্র বায়ুর উষ্ণতা, এর উষ্ণতা হবে ঊর্ধ্বাকাশে ক্রমাগত কমতে থাকায় বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। এই শীতল ও ভারী বায়ু পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় ও মকরীয় অঞ্চলের ওপর থেকে বায়ু স্রোতরূপে নিচে নেমে আসে, ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। কিন্তু এই উচ্চচাপ বলয়ে ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রবাহিত না হওয়ায় বায়বীয় গোলযোগ দেখা যায়। অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্ত বলয় বলে। পর হচ্ছে ম্যাকারেল আকাশ কি, পেঁজা তুলার মতো সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে, একে ম্যাকারেল আকাশ বলে। পরে হচ্ছে মৃত্যু উপত্যকাকে বলে, উত্তর লিখবে পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার, এটা উষ্ণ হবে উষ্ণতম স্থান। এবং 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 2টি প্রতিপ্রশ্নের, মান 3 করে 3 × 2 = 6। প্রথম, বাণিজ্য বায়ু কাকে বলে, তার সঙ্গে হচ্ছে কোরিওলিস বল কি। 1 + 2, আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থ পথ। প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে চলাচল করত বলে
আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে প্রবাহিত বায়ু পৃথিবীর আবর্তন গতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি পদার্থবিদ গ্যাসপার্ড গুস্তাভ দ্য কোরিওলিস পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট দিক বিক্ষেপক শক্তিকে বা বলকে চিহ্নিত করেন। এই শক্তির প্রভাবে স্বচ্ছন্দ গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সেই জন্য তার নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল বলা হয়। তাহলে প্রথম প্রশ্ন তোমাদের ছিল বাণিজ্য বায়ু কাকে বলে, তারপরে তোমাদের রয়েছে কোরিওলিস বল কী, অর্থাৎ বাণিজ্য বায়ু কাকে বলে যেটুকু রয়েছে, আর কোরিওলিস বল হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে এখান থেকে শুরু। আশা করি দুটো উত্তরই বুঝতে পেরেছো। পরে রয়েছে বাষ্পীভবন কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। 1+2 বাষ্পীভবন। জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। সূর্যতাপে ভূপৃষ্ঠের জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে বাষ্পীভবন ঘটে। প্যারা চেঞ্জ করে লিখবে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের 5 থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষুর বায়ু গতিশীল ও শান্ত নিম্নচাপ কেন্দ্ররূপে বিরাজ করে। এখানকার আকাশ মেঘমুক্ত ও বৃষ্টিহীন শান্ত পরিবেশ থাকে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট বোঝা যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। পরে হচ্ছে কানাডিয়া শিল্ড অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও বা বিবরণ দাও। শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের জলবায়ু এটা উষ্ণ প্রকৃতির হবে। উষ্ণ প্রকৃতির এই অঞ্চলে শীতকাল শীতল ও তুষারপাত হয় এবং গ্রীষ্মকালের উষ্ণতা হবে, উষ্ণতা স্পেলিংটা ঠিক করবে, উষ্ণতা 24 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। বার্ষিক বৃষ্টিপাত 30 থেকে 180 সেমি। কিন্তু শিল্ড অঞ্চলের উত্তরাংশে অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। সেখানে প্রায় 7 মাস এটা উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালীন এটা উষ্ণতা প্রায় -18 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং ওই অঞ্চলটি তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকাল ক্ষীণস্থায়ী ও গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত খুব কম হয়। বার্ষিক বৃষ্টিপাত মাত্র 40 সেমির কম। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। যেখানে যেখানে উষ্ণতা স্পেলিংটা ভুল আছে অবশ্যই কিন্তু তোমরা ঠিক করে নেবে। পর সিলভার অরণ্যকে চির গোধূলি অঞ্চল বলা হয় কেন, তো লিখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের উত্তর প্রান্ত দিয়ে অ্যামাজন নদী ও তার অসংখ্য উপনদী প্রবাহিত হয়েছে। নিরক্ষরেখার উভয় পাশে অ্যামাজন অববাহিকায় অত্যাধিক উষ্ণতা আর্দ্রতা ও বৃষ্টিপাতের জন্য সৃষ্ট অতি ঘন গভীর চিরহরিৎ বা চিরসবুজ বনভূমিকে সেলভা বলে। বৃক্ষের চওড়া ও শক্ত পাতাগুলি অত্যন্ত ঘন সন্নিবেষ্টিতভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অরণ্যের ওপরের অংশটা চাঁদোয়ার সৃষ্টি করে। এছাড়াও বনভূমির বৃক্ষের শাখা এবং প্রশাখায় প্রচুর পরিমাণে পরজীবী লতানো আগাছায় পরিপূর্ণ থাকায় দিনের বেলাতেও সূর্যের আলো অভয়ারণ্যে অভ্যন্তরে ভালোভাবে প্রবেশ করতে পারে না। অরণ্যে দিনের বেলায় গোধূলির মতো আলো আধারিত অবস্থান বিরাজমান থাকায় বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। ভালো করে দেখে নাও। পরে তোমাদের 7 দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5 রয়েছে। শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন, তার সঙ্গে হচ্ছে কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2+3 শীতকালে ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে সূর্যকিরণ তির্যকভাবে পড়ে এবং এই সময় দিনের তুলনায় রাতের দৈর্ঘ্য বেশি। তাই এটা উষ্ণতাও কম থাকে এবং দীর্ঘ রাতে তাপ বিকিরণে ভূপৃষ্ঠে শীতল হয়ে পড়ে ও সেখানে উচ্চচাপ তৈরি হয়। ফলে শীতকালে ভারতীয় স্থলভাগ থেকে শীতল বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং এটি শীতকালীন মৌসুমী বায়ু নামে পরিচিত। এই বায়ু স্থলভাগের ওপর দিয়ে আসায় জলীয় বাষ্পের অভাবে শুষ্ক থাকে। তাই শীতকালীন মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না। প্যারা চেঞ্জ করে লিখবে পৃথিবীর আবর্তনের ফলে স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর যে দিক বিক্ষেপক বা পরিবর্তনের বল কাজ করে তাকে কোরিওলিস বল বলে। 1835 খ্রিস্টাব্দে জি.ডি. কোরিওলিস এই শক্তির কথা প্রথম উল্লেখ করেন বলে এই শক্তির নাম হয় কোরিওলিস বল। এটি আসল বল নয়, এটি প্রভাব মাত্র।
বৈশিষ্ট্য সমূহ 1. কোরিওলিস বল একটি দিক বিক্ষেপক ফল বা প্রভাব। 2. এই বল স্বচ্ছন্দ গতিশীল বস্তু বায়ু বা সমুদ্র যেদিক থেকে প্রবাহিত হয় তার সঙ্গে সমকোণে কাজ করে। কোরিওলিস বলের দিক বিক্ষেপক শক্তি নিরক্ষরেখার ওপর 0। উভয় মেরু অঞ্চলের দিকে দিক বিক্ষেপণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। 4. বায়ু যত বেগে প্রবাহিত হবে দিক পরিবর্তনের পরিমাণ বৃদ্ধি পেলেও বায়ুর গতিবেগের কোনো পরিবর্তন হয় না। পরে হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে, তা হচ্ছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? অঞ্চল বরাবর এটা উষ্ণ হবে। উষ্ণ হালকা বায়ু সোজা ওপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাবে বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস বা ডোলড্রামস কাকে বলে সেটাও কিন্তু এই উত্তরটা লিখতে পারো। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস কাকে বলে ভালো করে দেখে নাও। পরে রয়েছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। 3টে ছক করবে, একদিকে লিখবে বিষয়, একদিকে লিখবে স্থলবায়ু, একদিকে লিখবে সমুদ্রবায়ু। বিষয় করে একদিকে লিখবে সংজ্ঞা। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলে। সমুদ্রবায়ু সমুদ্র বা জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। উৎপত্তি: রাতের বেলায় স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতলয়ে উচ্চচাপ ও জলভাগ কম তাপ বিকিরণ করে নিম্নচাপের সৃষ্টি হয়। স্থলভাগের উচ্চচাপ থেকে জলভাগের নিম্নচাপের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। দিনের বেলা সূর্যতাপে স্থলভাগ দ্রুত উষ্ণ হয়ে নিম্নচাপযুক্ত হয়, কিন্তু জলভাগ তেমন উষ্ণ না হয়ে জলভাগের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়। প্রবাহের সময় স্থলবায়ু হচ্ছে রাতের বেলা আর সমুদ্রবায়ু দিনের বেলা। প্রবাহের দিক স্থলভাগ থেকে সমুদ্রের দিক, আর এটা হচ্ছে সমুদ্র থেকে স্থলভাগের দিকে। বায়ুর প্রকৃতি শুষ্ক প্রকৃতির হয়, আর্দ্র প্রকৃতির হয়। গতিবেগ: সূর্যাস্তের 4 ঘন্টা পর থেকে স্থলবায়ু বইতে শুরু করে এবং ভোরবেলায় গতিবেগ বৃদ্ধি পায়। সূর্যোদয়ের 4 ঘন্টা পর থেকে সমুদ্রবায়ু বইতে শুরু করে এবং বিকেলে বা সন্ধ্যার দিকে তীব্র গতিতে প্রবাহিত হয়। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। আর এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।